পুরো শিয়ালদা স্টেশন পরিষ্কার হয়ে গেছে। দেখো আগে পরিষ্কার শিয়ালদা স্টেশন পুরো ফাঁকা। দেখো শিয়ালদা স্টেশন দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে। পাবলিক আর এই ফুটপাতে বসতে পারছে না, ফুটপাত পুরো ফাঁকা। ফুটপাত পুরো ফাঁকা করে দিয়েছে। আগে এইসব জায়গাতে পা রাখা যেত না, মানুষ ব্যবসা করতো। এখন পুরো ফাঁকা শিয়ালদা স্টেশন। যে সুখের চিত্রটি দিয়ে এই এপিসোডটি শুরু করলাম, সেটা দেখে আপনারাও অবাক হয়ে যাচ্ছেন, আমরাও অবাক হয়ে যাচ্ছি। এটি হচ্ছে শিয়ালদহ স্টেশন চত্বরের ছবি। দখল মুক্ত, তোলা মুক্ত, সিন্ডিকেট রাজ মুক্ত শিয়ালদা স্টেশনের ছবি। যারা ডেলি প্যাসেঞ্জারি করেন বা অতি প্রয়োজনে কলকাতা শহরে আসেন যান, তারা জানতেন যে এই চত্বরটা কি নারকীয় অবস্থা হয়েছিল। কিন্তু এই যে সরকারটির পরিবর্তন ঘটে নতুন সরকার, বিজেপির যে সোনার বাংলার ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ফলত যাকে বলে না যে স্বভাব যায় না মলে, ইজ্জত যায় না ধুলে, সেটি এখন রাজ্যের কোনায় কোনায় দেখা যাচ্ছে। স্বভাব ছাড়তে পারছে না। আর এই সমস্ত এই অরাজক পরিস্থিতি যার মাধ্যমে তৈরি হয়েছিল, সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছিলেন কোর্টে। কিন্তু যে আইনজীবীদের যে বার অ্যাসোসিয়েশন আছে, প্র্যাকটিস করতে গেলে যে লাইসেন্স লাগে, প্রথমত বিদগ্ধ আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী বিল্লদল ভট্টাচার্য, তিনি জানিয়েছেন আজকে সংবাদ মাধ্যমের কাছে। এছাড়া বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারা জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে জানেন? যদি কেউ ল পাশ করেও, যদিও আমি আইনজীবী নই, কিন্তু আইনজীবীরা এই ব্যাপারে আরো ভালো জানেন, আরো ভালো বলতে পারবেন, নিশ্চয়ই সুধী দর্শকদের মধ্যে তারাও আছেন, আপনারা কমেন্টে লিখুন সেটা, যে যদি কোনো মুখ্যমন্ত্রী বা ধরুন কেউ বিচারপতি আছেন, এরকম থাকাকালীন অবস্থাতে তাদের যে আইনজীবী হিসেবে ব্যক্তিগত যে প্র্যাকটিসের যে লাইসেন্স, সেটি রদ করা থাকে, সেটি বন্ধ থাকে বা সাসপেন্ডেড থাকে, তাহলে সেইটি যদি রদ থাকে, তাহলে সেই মানুষটি কি করে হাইকোর্টের মধ্যে গিয়ে তিনি সওয়াল জবাব করতে পারেন বা নিজেকে একজন আইনজীবী হিসেবে দাবি করতে পারেন? সেটাও একটি বেআইনি কাজ। মানে বেআইনি কাজটা যেখানে বা যাদের চরিত্রগত হয়ে গেছিল, অভ্যাসগত হয়ে গেছিল, প্রতিবর্ত ক্রিয়ার মতো হয়ে গেছিল, সেটা ছাড়বে কি করে তারা? তা সেটা শুরুটা হয়েছিল সেই মাথা থেকে পা পর্যন্ত পুরো সমাজটাকে পচন ধরিয়ে দিয়েছিল এই বেআইনি কাজগুলো করে করে। এবং আইনজীবী বিল্লদল ভট্টাচার্য মহাশয় তিনি আজকে সংবাদ মাধ্যমকে এটাও জানিয়েছেন যে তার পরিচিত আর একজন বিচারপতি, যিনি সদ্য রিটায়ার করেছেন, তিনি যে সুপ্রিম কোর্টে তিনি একটু প্র্যাকটিস করবেন, তার জন্য যেহেতু তিনি বিচারপতি ছিলেন, সেই কারণে তার প্র্যাকটিসের লাইসেন্সটা সাসপেন্ড হয়ে আছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে ভোটে হেরে যাওয়ার ঠিক পরেই তিনি কি করে প্র্যাকটিস করতে গেলেন? মহামান্য সেই বিচারপতি যিনি রিটায়ার্ড, তিনি 2-3 মাস 4 মাস রিটায়ার্ড হয়ে গেছেন, তার লাইসেন্সই এখনো পর্যন্ত খোলেনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইসেন্স কি করে খুললো? এমনিতেই তো ওনার সেই কি জর্জিয়া নাকি সাউথ জর্জিয়া না ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি নাকি ডক্টরেট লাইসেন্স ডিগ্রি ছিল, যেটা পরবর্তীকালে লজ্জায় আর সেটা লিখতেন না। আরো এনাদের এই ধরনের প্রচুর ডিগ্রি আছে, যেগুলো কোথা থেকে কে পেয়েছে সেগুলো নিয়েও জনমানুষের প্রচুর প্রশ্ন আছে। কিন্তু এখন এই সমস্ত কাদা ঘেটে লাভ নেই, তাই না? কিন্তু কি করা যাবে বলুন? এই যে রায়, ভোটের রায় পশ্চিমবঙ্গের মানুষ এই ইলেকশনে দিয়েছে, যে ধাক্কা দিয়েছে, যাকে আমি আগে বলেছিলাম সুনামি, তার ধাক্কা, সাইক্লোনের মতো ঝড়, তাতে কি করা যাবে বলুন? প্যান্ডোরার বাক্স তো খুলে গেছে, পাপের ঘোড়া
সেটা যদি পূর্ণ হয়ে যায় বা ফেটে যায়, তাহলে তার মধ্যে থেকে কি বেরোবে? যা বেরোবে নোংরা, আবর্জনা, জঞ্জাল, এই সমস্তই তো বেরোবে। আর ঝড় যখন হয়ে যায়, সাইক্লোন যখন হয়ে যায়, তার ঠিক পরে পরে, ধরুন সেটা কালবৈশাখী ঝড়ও যদি হয়, আমরা গ্রামাঞ্চলে কি দেখতাম যে তার পরের দিন সকালবেলায় সারা বাগানময় চতুর্দিকে প্রচুর ভাঙা ডাল, পালা, আবর্জনা ইত্যাদি সমস্ত পড়ে থাকতো। তা এটাই তো এখন রয়েছে, কিন্তু সেই জায়গাটা ওয়াশ করা চলছে। সেই ওয়াশিং যে কাজটা, পরিষ্কারের যে প্রসেসটা, সেটা দিয়েই এই এপিসোডটা শুরু করলাম। কিন্তু তার মধ্যেও যে ওই প্যান্ডোরার বাক্স ফেটে ফেটে যেগুলো বেরোচ্ছে, খুলে খুলে যেগুলো বেরোচ্ছে, সেগুলো কি জানেন? চলুন দেখি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। কিন্তু এগুলো দেখানোটা মূল উদ্দেশ্য না। এগুলো দেখানোটার মূল উদ্দেশ্য, সংবাদ মাধ্যমের মূল কাজ মানুষকে কনসাস করা। আইন, আমি এই এপিসোড থেকে দাবি জানাচ্ছি শিক্ষা দপ্তরের কাছে, এমনকি কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, আদালতের কাছে, যে একদম শিশু বয়স থেকে যদি একটি শিশু অ আ ক খ ABCD পড়তে পারে, ধীরে ধীরে তার কোর্স উন্নত হয়, ধীরে ধীরে ক্লাস 9, 10, 11, 12 গিয়ে সে জটিল জটিল বিজ্ঞানের জিনিসও সে বুঝতে পারে, পড়তে পারে এবং পরীক্ষায় সে ভালো ফল করতে পারে, তাহলে একদম শিশু পাঠ্যের জায়গা থেকে ছোট 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 করে বইয়ের মধ্যে একটা এক্সট্রা বই রাখা হোক, বা কোনো একটি সাবজেক্টের মধ্যে, সেটা ভূগোল হতে পারে যেখানে সংবিধান পড়ানো হয়, এই ধরনের কোনো একটা সাবজেক্ট অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবেও যদি যোগ করা যায়, চিন্তা ভাবনা করুন যাতে আইনটাকে শিক্ষার মধ্যে ঢোকানো যায়। কোনটা ঠিক কাজ, কোনটা দেশের আইন, আর কোনটা বেআইনি কাজ, সেইটা যাতে শিশু বয়স থেকে, শিশু মানে ছাত্ররা তো জাতির মেরুদণ্ড, তারা যাতে সেই শিক্ষাটা পায়, এই দাবি এই এপিসোড থেকে জানাচ্ছি। শুধু দর্শকবৃন্দ, আপনারা এই এপিসোডগুলোকে সাবস্ক্রাইব করুন, একটু হাত খুলে লিখুন কমেন্টে, আর একটু শেয়ার করুন, যাতে উপযুক্ত কর্তৃপক্ষ, উপযুক্ত মানুষজনের কাছে এই এপিসোডগুলো পৌঁছয়। এবার আসুন দেখি যে এই যে কনসিয়াসনেসটা তৈরি, এই কনসিয়াসনেসটা মানুষ কতটা কনসিয়াস হয়ে গেছে অলরেডি। কিন্তু যাই যে বললাম, ওই ছেঁচড়াদের স্বভাব তো পাল্টাতে পারছে না। তার কারণ জীবিকাটাই যদি হয় চুরি, জীবিকা, ইয়েস ঠিক শুনেছেন, উপার্জনের প্রধান মাধ্যম বলা হয় কর্মশ্রম, জীবিকা, সেই জীবিকাটা যদি চুরিটাই হয় জীবিকা, সেটা যদি ঝপ করে বন্ধ হয়ে যায়, তাহলে কি করা যাবে? ফাঁক ফোকর দিয়ে যদি সেটা কিছু করা যায়। দেখুন কিভাবে মানে গাড়ি আটকে নাক কান মুড়ে হলেও তোলা তুলছে। দেখুন আমাদেরকে এইরকম ঝামেলা করছে। কি করছে? আবার আপনি গাড়ি থেকে নামুন। আপনার নামটা কি? আপনার নামটা কি বলুন? কোন থানা? আপনার নামটা কি বলুন? এই গাড়ি লক কর। কোনো তোলাবাজি চলবে না। আপনার নামটা কি বলুন? লক কর। ভিডিও করো। কোনো তোলাবাজি আজ থেকে চলবে না। আপনারা কি ভেবেছেন কি বলুন? এই দিনদারে ডাকাতি। ডিলিট করুন। দিনদারে ডাকাতি। আমরা এসছি, কোনো নো এন্ট্রি কোথাও লেখা নেই। এই এসে কি আপনার নামটা কি বলুন? 2000 টাকা চার্জ চাইছে, না হলে আমাদেরকে উল্টা পাল্টা কথা বলছে। আবার থানায় ঢুকাতে বলবে, জেলে নিয়ে যাবে। আপনি কি থানায় ঢুকাবেন? আপনার নাম বলুন। এই নামো, ভিডিও করছিস তো, নামো। কি আপনার মোবাইল রাখুন। আপনার কেস আছে ডেকে দিন। আজ থেকে সরকার বলে দিয়েছে কোনো তোলাবাজি করবে না। কি এটা তোলাবাজি নাকি? এটা তোলাবাজি নাকি? এটা কি আপনাদের কি সাহস হয়ে গেছে? এটা কি বলুন? আবার এতক্ষণ চুপ করে ছিলাম আমরা। এই নামো, নিচে নামো, এসো। আপনার বাইকের নাম্বার প্লেট বলুন, আপনার নাম বলুন। কিছু বলিনি। 2000 টাকা কি জন্য তোলাবাজি করছেন? সাধারণ মানুষের কাছে তোলাবাজি করছেন। কেন এখন কারুর সঙ্গে কথা বলো না। লাইফ বরবাদ করবে না। আবার আমি তোমাকে বলে তুমি আমাদেরকে কেন ডিস্টার্ব করছিলে? তুমি আমাদের কেন ডিস্টার্ব করছিলে? রাস্তাঘাটে লরি চালক, বাস চালক, সাধারণ মানে গাড়ির ড্রাইভাররা, যে কোনো মানুষের কাছ থেকে এই ধরনের তোলা এদের অভ্যাস হয়ে গেছিল। কিন্তু মানুষ কনসাস হয়েছে, গাড়ি থামিয়ে থামিয়ে বিভিন্ন জায়গায় তোলা হচ্ছে। সরকার থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই সমস্ত। এসব আর চলবে না।
এসব বন্ধ হয়ে গেছে, কিন্তু তৎসত্ত্বেও গাড়ি থামিয়ে কত বড় ঔদ্ধত্য দেখুন। এগুলো সমস্তই আমরা বিভিন্ন সূত্রে, সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন ভাইরাল হওয়া এই সমস্ত খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কিভাবে মানুষ আটকে দিচ্ছে, মানুষ আইনের সম্পর্কে সচেতন হচ্ছে, নতুন বাংলা গড়ে উঠছে, বিকশিত হচ্ছে। দেখুন এই ভিডিওটায়। এর আগে এই পাশে একজন নিচ্ছে ভালো করে নে। টোলটা নে। কিসের টোল? ফোন পে ওই পারে। কিসের টোল দাদা? এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু দাদা। টেন্ডার কপিটা দেখি। আজকে অর্ডার দিয়েছে চিফ সেক্রেটারি, জানো তো, টোল বন্ধ করে দেওয়ার জন্য। আজকে চিফ সেক্রেটারি অর্ডার দিয়েছেন যে সমস্ত টোল বন্ধ। না সব দাঁড়াবে। না কেউ যাবে না আজকে নবান্ন চিফ সেক্রেটারি অর্ডার দিয়েছেন। কেন ইমিডিয়েট এফেক্ট থেকে বলেছেন উনি? আমি অর্ডার কপিটা দেখাবো? অর্ডার কপিটা ছবি তোল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে বলেছেন, আমরাও শুনেছি, কিন্তু আমাদের কাছে তা কোনো আপনাদের টোলটা যে 2023 সাল থেকে চলছে, এটা কি আছে এটা পড়ো, যে পড়তে পারো পড়ো। কেন লাগুক সবাই জানুক, এই টোলটা অবৈধ টোল। এই টোলটা অবৈধ টোল, যেখানে চিফ সেক্রেটারি বলেছে যে টোল না নিতে, তারপরেও আপনারা এই টোলটাকে কালেকশন করছেন। ঠিক আছে, আমাদের কাছে তো এখন এটা ছবি তোল তো, এটা ছবি তোল। আমাদের কাছে তো স্যার এখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অর্ডার আসেনি, মানে চিফ সেক্রেটারি অর্ডার দিয়েছে, আপনার কাছে অর্ডার তাকে কমপ্লাই করতে হবে, আপনাকে অর্ডার সার্ভিস করতে হবে। অফিসে তো অর্ডারটা কে আপনাকে সার্ভিস করবে অর্ডারটা? ওটা ছবি তোল। হ্যাঁ, ছবি তুলে নিন স্যার। আর অনলাইনে পেমেন্ট করলে টাকাটা দাস স্টোরসের অ্যাকাউন্টে যায়। একটা গভর্নমেন্ট টোল দাস স্টোরসের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। অনলাইনে ভ্যালিড টোল হলে ফাস্ট্যাগ থেকে কাটুন। ছবি তোল না, থানায় এখনই এসপি অফিসে দিয়ে একদম আপনি নেবেন না ওটা। একদম এটা একটু ভিডিওটা করার আছে, আপনি নেবেন না। চিফ সেক্রেটারি অর্ডার দেওয়ার পরও ঈশ্বরগুপ্ত সেতুতে টোল নেওয়া হচ্ছে, এবং অনলাইনে পেমেন্ট করলে সেটা দাস স্টোরসের অ্যাকাউন্টে যায়, গভর্নমেন্টের অ্যাকাউন্টে যায় না। দেখলেন, এবার আগের দিন দেখেছিলেন তিলজলাতে, তপসিয়া তিলজলাতে, যেখানে চামড়ার কারখানা, যেখানে প্রচুর পরিমাণে অবৈধ নির্মাণ, অবৈধ কারখানা আছে, বছরের পর বছর ধরে আছে, সেগুলো আমরা সবাই জানতাম। কিন্তু ওই যাকে বলে জীবন কাঠি, সেই জীবন কাঠি এই ডবল ইঞ্জিন সরকার কি করছে? কাল বিলম্ব করছে না। বেআইনি কাজের সঙ্গে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সারা কেন্দ্রীয় সরকার, আজকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন তারা কঠোরভাবে নজর রেখেছে এই পশ্চিমবঙ্গের দিকে, কারণ দেশের সিকিউরিটির জন্য, দেশের নিরাপত্তার জন্য এই পশ্চিমবঙ্গের পুরো এই ধরনের জঞ্জালগুলোকে ওয়াশ করা খুব জরুরি। ওই যে বললাম বুলডোজার গতকাল তপসিয়াতে যেটা দেখা গেছিল, আজকে গড়িয়াতে, কামারডাহি সম্ভবত জায়গাটার নাম উচ্চারণ আমার ভুল হতে পারে, মার্জনা করবেন, যে গড়িয়াতে গিয়ে এটা মানে বেআইনিভাবে একটা টাওয়ার পর্যন্ত তৈরি করে ফেলেছে। এ বাদে আপনারা তো দেখছেন, সেটা গিয়ে আজকে বুলডোজার দিয়ে আজকে ভাঙা হলো। বিভিন্ন জায়গা দখলমুক্ত করা হচ্ছে। গ্রামে গ্রামে যে সমস্ত অট্টালিকা উঠেছে বেআইনিভাবে দখল করে, যে সমস্ত সরকারি নির্মাণগুলিকে দখল করে পার্টি অফিস চালানো হতো, এমনকি রেলওয়ে স্টেশনগুলোকে পর্যন্ত দখল করে এই তৃণমূল সরকার পার্টি অফিসে পরিণত করেছিল, বা আদপে মানে পুরো রাজ্যটাকেই একটা বেদখল করে ফেলার চেষ্টা হয়েছিল। সেই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু এই সরকার গর্জে উঠেছে, শুধু না, আপোষহীন নীতি নিয়েছে। এখন ব্যাপার হচ্ছে নেক্সট কি? নেক্সট পালানো, যেটা নিয়ে মানুষ আশঙ্কা বোধ করছে, এই পশ্চিমবঙ্গের মানুষজন আশঙ্কা বোধ করছে যে পালাচ্ছে সব। পালিয়ে তো রেহাই নেই, পালিয়ে রেহাই হবে না। তার কারণ জনগণনা পশ্চিমবঙ্গ সরকার শুরু করে দিয়েছে, মানে ঘোষণা করে দিয়েছে, যেটা
দীর্ঘ 2 বছর যাবত এখানে হতে দেওয়া হয়নি। ভারতীয় ন্যায় সংহিতাই এখানে চালু করতে দেওয়া হয়নি। কিন্তু তাহলে এত ছটফটানি কিসের? এত কোর্টে ছোটাছুটির জন্য ব্যস্ততা কিসের? খেয়াল করুন, এসআইআর বন্ধ করে দেওয়ার জন্য এই সেই কারণ, এরা যাতে এই সমাজে থেকে গিয়ে লুটতরাজটা করতে পারে, তাই এসআইআর বন্ধ করতে চেয়েছিল। আচ্ছা শুধু দর্শকবৃন্দ, আমি এইটা নিয়ে একটা বিস্তারিত এপিসোডে আপনাদের কাছে আসবো। এই যে ধরুন অন্নপূর্ণা ভান্ডার চালু হতে চলেছে, এই অন্নপূর্ণা ভান্ডার কি মুসলিমরা পাবে না হিন্দুরা পাবে এইভাবে চালু হচ্ছে? এই অন্নপূর্ণা ভান্ডার যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারা পাবে না, বিজেপির যারা ভোট দিয়েছে তারা পাবে সেইভাবে চালু হচ্ছে? তা তো নয়। যে যে স্কিমগুলো অলরেডি চালু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে আয়ুষ্মান ভারত সহ অন্যান্য যে সমস্ত আরো পরিকল্পনাগুলো, আইনের আর যে সমস্ত জায়গাগুলো, যে হেলমেট পরো, তাহলে হিন্দুদের হেলমেট পরতে হবে না, মুসলিমদের হেলমেট পরতে হবে, বা অন্যান্য জাতিদের হেলমেট পরতে হবে, সেইভাবে কি আইনগুলো চালু হচ্ছে না? দখলদারি মুক্ত করা হচ্ছে কোনো কিছু দেখে, রং দেখে কি? নয় তো। তাহলে এই যে চোরাচালান থেকে শুরু করে আইনের শাসন প্রতিষ্ঠা, এটা তো সবার জন্য, যেটা প্রধানমন্ত্রীর বার্তা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সেটাই তো লাগু হচ্ছে। তাহলে সেই নির্লজ্জরা যারা বলেছিল যে বেছে বেছে নাকি নাম বাদ দেওয়া হচ্ছে, তারা এবার অন্নপূর্ণা ভান্ডার নেবেন না তো? তারা এই যে নতুন সামাজিক প্রকল্পগুলো, আয়ুষ্মান ভারত নেবেন না তো? বলে দিন নেব না, আমরা তৃণমূল করি, আমরা নেব না। বলুন, জোর গলায় এসে সামনে বলুন। ভেবে দেখুন কাদের মদত এরা দিত, কিভাবে এখনো সেই অভ্যাস ছাড়তে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো দিকে কোনো উপায় না পেয়ে ট্রেনের ওপরে ঢিল ছুটছে, যেটা এরা দীর্ঘদিন ধরে বন্দে ভারত চালু হলে একাধিকবার ইট পাথর ছুঁড়ে গেছে। কোথায়? এই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে একাধিকবার। এখনো সেই অভ্যাস ছাড়তে পারেনি। মানে যেন তেন প্রকারেণ একটা অস্থিরতা সমাজের মধ্যে তৈরি করে দাও। যত রকম অপরাধমূলক কাজ আছে সেগুলোকে করে যাও, সমাজটাকে অরাজক করে দাও, ওই চারিদিক ঘুরিয়ে দেমা, লুটে পুটে খাই, এরকম একটা ব্যবস্থার মধ্যে দিয়ে চলছিল। এখন ব্যাপার হচ্ছে শুধু দর্শকবৃন্দ, যে এই যে ওনার কোর্টে ছুটে যাওয়া, এত ব্যস্ততা, এবার বোঝা যাচ্ছে কেন। কারণ অপরাধীদের এই সাম্রাজ্যটাকে উনি নিজে হাতে করে গড়ে তুলেছেন। সেই সাম্রাজ্যের পতন ঘটেছে। ইট কাঠ বালি যে সমস্ত গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে আছে এখন সেই অপশাসনের সাম্রাজ্যের, তিনি সেইগুলোকে গোটো করে আবার একটা যদি ইমারত তৈরি করা যায় সেই চেষ্টায় নেমেছেন। কিন্তু দেশে এবার আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, দেশের মানুষই সেটা রুখে দেবে। এবার বহির্রাষ্ট্রের যে সমস্ত জায়গাগুলো আমি বারবার তুলে ধরছি, আগামী এপিসোডে সেটার বিস্তারিত বর্ণনা দেব। গরু পাচার শুধুমাত্র গরু পাচার ছিল না, গরু যেত সোনা আসতো, সে এক ভিন্ন অর্থনীতি, সেটাও দেখতে হবে তো। ওই যে প্যান্ডোরার বাক্স খুলে গেছে, চতুর্দিকে ছড়িয়ে গেছে, আমরা খুব ভালো আছি, এমনটা ভাবার দরকার নেই, কারণও নেই। তার কারণ ওই খারাপ জঞ্জালগুলো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেগুলোকে প্রশাসনের নজরে আনতে হবে। আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সেই কাজটাই করে যাচ্ছি। শুধু দর্শকবৃন্দ, এগুলো তো আপনারা দেখছেন। এর সাথে ওই যে বললাম, আপনারা সব সময় ভাবেন বড় মাথা, ছোট মাথা, কুচো মাথা, মেজো মাথা কবে অ্যারেস্ট হবে। সমস্ত দিক থেকে কিন্তু নাকাবন্দি হয়ে গেছে। শুধুমাত্র, আবার বলছি, আমাদের কাছে সূত্রের খবর যেটুকু আছে, মামলাগুলোর গতি প্রকৃতি যে জায়গায় আছে, এবং মানে এজেন্সিস তাদের যে তদন্তের জাল যেভাবে গুটিয়ে আসছে, তাতে শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। এইটুকু হিন্টস আপনাদের দিয়ে রাখলাম যে বড় বড় লাগেজ সেই দুটি ঠিকানা থেকে বেরিয়ে কোথাও না কোথাও চলে যাচ্ছে।
কারোর লাগেজ যদি কেউ এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায় তাতে তো কারোর কিছু বলার থাকে না, কিন্তু সতর্ক নজর কিন্তু সকলের আছে। ওইভাবে পালানো যাবে না, বাংলার মানুষ পালাতে দেবে না, দেশপ্রেমিক মানুষ পালাতে দেবে না। কাঠ গড়ায় উঠতেই হবে। অন্যায়ের ফর্দ কেন জানেন একটু দেরি হচ্ছে? এই সমস্ত বিষয়টা একটা দুটো ছুটকো ছাটকা না তো, এর তো অনন্ত বিশাল অপরাধের সাম্রাজ্য, এবং সব কিছু গিয়ে ঠেকছে একটা কেন্দ্রবিন্দুতে। ফর্দ লিখতেও তো একটু সময় লাগবে, কিন্তু ছাড় পাবে না। এবার বলছি, সময়ের অপেক্ষা মাত্র, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায়। শুধু দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আপনারা কমেন্টে লিখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। তথ্যবহুল এপিসোডগুলো রেডি করতে হবে, একটু সময় লাগছে। আপনারা ততক্ষণ নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।